আমি তো আগেই বললাম যে বাংলাদেশ সরকারের এখন করার কি আছে। এখানে একটা কথা হলো যে আমাদের বহু বাংলাদেশি আজকে সেই সমস্ত দেশগুলোতে অবস্থান করছে। প্রথমত বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে যে তারা যাতে নিরাপদে থাকতে পারে, সেটার জন্য একটা কূটনৈতিক যে সম্পর্কটা বা যেটা ওটা খুব জোরদার করা। পাশাপাশি কোথাও যদি মনে হয় যে না তারা একেবারেই সেফ না, তাদেরকে সেফলি দেশে নিয়ে আসা, এই কাজটা করতে পারে। আর আরেকটা হলো যে এইটা দেখেন প্যালেস্টাইনে যে মাসের পর মাস তারা ধ্বংসযজ্ঞ চালাইলো, কে কি করতে পারছে? সারা পৃথিবী তাকায় তাকায় দেখা ছাড়া কিছু করছে? তা আজকে এর জন্য তো এগুলোর একটা সভ্য সমাজে কোনোভাবে তো এটা কাম্য না। মানবিকতার কোথায় মানবিকতা বলেন? যে কোনো মানবিকতা আপনি যদি নর্মালি বাংলাদেশে কি আমাদের যে গুম খুন হয়েছে আমরা সবাই প্রতিবাদ করছি, সারা দেশের মানুষ প্রতিবাদ হয়েছে। আজকে ঠিক আছে, আপনি যদি মনেই করেন যে ওই দেশের ওই প্রেসিডেন্ট অন্যায় করছে, তাহলে আন্তর্জাতিক কোর্টে যান, তার বিচার করেন, তারপরে জাতিসংঘ আছে সেখানে করেন। জাতিসংঘ তো এখানে অকার্যকর, তাই না? তো সেই জায়গায় আমাদের মতো দেশে এখন এখানে করার কতটুকু কি আছে বা সরকারের কতটুকু করার কি আছে, এটুকু তো আমাদের বুঝতে হবে। যেটা আমরা আমাদের আভ্যন্তরীণ আমাদের যাতে ক্ষতি না হয়, আমাদের দেশের নাগরিকদের যাতে ক্ষতি না হয়, সেই বিষয়ে আমরা বেশি জোর দিতে পারি। এটাই মনে হয় এটা সরকার খুব সাকসেসফুলি করছে। ওকে, আমি একটু ভিন্ন বিষয়ে আপনার কাছে শুনতে চাই। আপনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। কি অবস্থায় পেলেন আসলে সিটি কর্পোরেশনের অবস্থা, যদি আমি একটু আপনার কাছে জানতে চাই? আসলে যেটা বললাম তো, যেহেতু সকল প্রতিষ্ঠানগুলো গত 17 বছরে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, তার মধ্যে সিটি কর্পোরেশন হয় এবং তারপরে যে আবার এই যে 18 মাস যারা থাকলো, এরা এটাকে আরো একটা শেষ সীমায় নিয়ে পৌঁছায় দিয়ে আসছে। কোনো এমন অবস্থা হয়েছে যে সিটি কর্পোরেশন এখন চলার মতো যে অবস্থা দরকার সেটাই এই মুহূর্তে নাই। কারণ রেভিনিউ কালেকশনটা এমন একটা পর্যায়ে গেছে যে এখন যে রেভিনিউ দিয়ে তাদেরকে বেতন দেওয়া সেটাও একটা সম্ভব না, অন্য ফান্ড থেকে যদি আমি সেটাকে ট্রান্সফার না করি। আর আজকে তো যেটা মহানগরটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে যে বর্জ্যের একটা আস্তাগর পরিণত হয়েছে এটা। এবং আজকে মশার যে মনে করা যে উপদ্রব, এগুলো তো সব যেহেতু সার্ভিসটা সেরকম ছিল না, জনগণের সার্ভিস ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, কে কারে জবাব দেয়, এরকম একটা অবস্থায় মহানগরী ছিল। তো সেই অবস্থায় যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু নির্বাচিত সরকার এখন প্রতিষ্ঠিত, কাজে নির্বাচিত সরকারকে তো জবাব দিতে হবে যে আজকে যদি ঢাকা শহরে মশা মরল না কেন, এটা তো স্বাভাবিক হয়। যেমনি আজকে দেখলেন যে ইরানের ঘটনা হয়েছে, এখানে তারেক রহমানের কাছে জবাব, তার এটা তো ঢাকার মশা যদি না হয় তাহলে তো তারেক কদিন পর জবাব চাইবে। যদি আমার মনে হয় যে তারেক রহমানের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে, সেটা বোধহয় ন্যায্যভাবেই চাইবে। সেটা যদি জানতে চাই সেটা ন্যায্যভাবেই চাইবে। এবং আমিও সেই প্রশ্নটা তুলতে চাই যে আপনি কি উদ্যোগ নেবেন না এটার জন্য, যেটা ঢাকা সিটির মানুষ যেভাবে আসলে মশা পীড়িত হয়ে আছে। এটার জন্য যেটা আমি চাই, যেটা সেটা অবশ্যই নাগরিক সুযোগ সুবিধা তো আমাকে দিতেই হবে, তাই না? এই জন্য বললাম যে নাগরিকরা যে ট্যাক্স বসে আছে সেটাও যাতে তারা দেয়। কারণ এখন কি হচ্ছে যে আবর্জনা মুক্ত ঢাকা করার জন্য যে আমার যে সমস্ত ট্রাক আছে, সেই সমস্ত ট্রাকগুলো পর্যন্ত আজকে যে জায়গায় 2 ট্রাক লাগবে সে জায়গায় 1 ট্রাক দিয়ে আরেকটা ট্রাক চলাচল করতে পারছে না। অর্থাৎ এই জন্য বললাম যে আজকে নাগরিক এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হলে আমি যেটা মনে করি যে 50% যেরকম সিটি কর্পোরেশন করবে, আবার 50% জনগণকেও তার দায়িত্বটা পালন করতে হবে। আজকে ঢাকা মহানগরকে আবর্জনা মুক্ত যদি আমরা করতে চাই, তাহলে নাগরিক চিন্তা ভাবনা যে আমি যেখানে সেখানে ময়লাগুলো ফেলে দিলাম, আমার যেখানে সেখানে আবর্জনাটা স্তূপ হয়ে থাকলো, আমি মশক উৎপাদনের ক্ষেত্রগুলোকে আমি নস্যাৎ না করে সেগুলোকে আরো জিয়ে রাখলাম। অর্থাৎ আমি যদি আমার দায়িত্বটা পালন করি, বাকিদের সিটি কর্পোরেশন করবে, জয়েন্টলি কিন্তু এই অবস্থাটা থেকে বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যিনি দায়িত্ব হলেন প্রশাসক হিসেবে, সরকার যাকে দায়িত্ব দিয়েছে, আপনার কাছে কি মনে হয় যে তার পারফরমেন্স কেমন ছিল? ভেতর থেকে আপনি কি দেখলেন? আমি তো যেটা দেখলাম যে আমি তো ফান্ড দেখলাম যে তারা শুধু খরচই করছে, পুরো ইনকামের সোর্স, ইনকাম বাড়ানোর যেটা বা ইনকাম কালেক্ট করা যেটা, সেদিকে তাদের দৃষ্টি ছিল না, তারা শুধু খরচের দিকেই ছিল। এইটা একটা একটা বিপদের মধ্যে ফেলে গেছে। তারা তো পারতো, কারণ তাদের তো রাজনৈতিক কোনো প্রতিপক্ষ ছিল না বা তাদের জনপ্রিয়তারও কোনো ব্যাপার ছিল না। কাজে তারা যে সমস্ত ক্র্যাশ প্রোগ্রামগুলো করতে পারত, তারা যেরকম নগরীকে আজকে সবকিছু মুক্ত করার জন্য তারা যে স্টেপগুলো নিতে পারতো, যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে
অনেক সময় প্রবলেম হয়, তো যেটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে তো সেটা প্রবলেম হওয়ার কথা না, কিন্তু তারা সেটা উল্টা করছে। মনে হচ্ছে তাদের জনপ্রিয়তাটা হ্রাস পেয়ে যাবে, এই জন্য এই কাজগুলো করা যাবে না। তো এই অবস্থায় তো তারা এটাকে রেখে গেছে, তবে এটা তো আর এইভাবে চলতে পারে না। তো এটার জন্য এখন আমরা যেহেতু সামনে ঈদ, রমজান চলছে, এই অবস্থায় আমরা অনেক কিছু এই ঈদ পর্যন্ত আমরা অনেক কিছু হয়তো অ্যাকসেপ্ট করতেছি। ঈদের পরে সকল আজকে রিক্সা বলেন, আজকে হকার বলেন, উল্লেখযোগ্য কি ধরনের প্ল্যান আছে? উল্লেখযোগ্য প্ল্যান হলো অলরেডি মশকের ব্যাপারে আমরা 1 মাস ব্যাপী একটা ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা করছি গতকাল থেকে, যে সেখানে আমরা যাতে প্রতিটি ওয়ার্ডে মশার নিধন, যে মশার উৎপত্তি স্থলগুলোকে করা। এখানে সবচেয়ে দেখানো হয়েছে কি যে ঢাকা শহরে বিশেষ করে দক্ষিণে যে আন্ডারগ্রাউন্ড যে সমস্ত ড্রেনগুলো আছে, কাভার ড্রেন, এইগুলো পরিষ্কার হয় না দীর্ঘদিন যাবত। এবং এইখানে এটা পরিষ্কার করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক খরচেরও দরকার, কিন্তু তারপর সেগুলো করতে হবে। পাশাপাশি যে সমস্ত নিম্নাঞ্চলগুলো আছে, নিম্নাঞ্চল ছাড়াও ঢাকা শহরে একদম কাছাকাছি যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো তো আজকে নদী পচে গেছে, আজকে খাল বিল যেগুলো শুধু গেছেই, তো সেগুলোর মধ্যে আপনি যতই দেন না কেন, ওইগুলো তো ওই মশার উৎপাদনের একটা মানে ইজের মতো জায়গা প্রস্তুত সেখানে। সেগুলো খাল খননের যে কাজটা সেটা আমরা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের যে প্রোগ্রামটা নিয়েছেন, তার মধ্যে আমাদের ঢাকা শহরেও আমরা সেই স্কিমটাতে আমরা যাচ্ছি, যাতে এগুলো যত দ্রুত পরিষ্কার করা যায় এবং পরিষ্কার করে খালের যে বর্তমান যে অবস্থা আছে সেখান থেকে খালের উদ্ধার যাতে করা যায়, সেখানেও জনগণের সাহায্য দরকার, যে তারা যাতে অন্তত সেই ব্যাপারে সহযোগিতা করে, কারণ খালটা দরকার, আবার খালের মধ্যে দিয়ে যাতে পানির প্রবাহটা ঠিক মতো থাকে সেটাও দরকার। নাগরিক সচেতনতার জন্য নাগরিক সচেতনতা আজকে